সেটা ভুল হতে পারে, ঠিক হতে পারে, কিন্তু আমার জ্ঞান, আমার বোধ, আমার বুদ্ধি দিয়ে এই প্রত্যেকটা দল, প্রত্যেকটা মানুষ, ভাবনা, তার একটা তুল্যমূল্য বিচার করেছি। আমি বিশ্বাস করি মাত্রা ছাড়া কোনো কিছুর বিচার হয় না। শিল্প, সাহিত্য, সংস্কৃতি, গান, বাজনা, কবিতা, সব কিছুর বিচার মাত্রা দিয়ে হয়। যে কতটা ভালো কবিতা, কতটা ভালো নাটক, কতটা ভালো গেয়েছে, এই কতটাটা হচ্ছে মাত্রা, অ্যাবসলিউট কিছু নয়। তাই সমাজ, রাজনীতি আজকের সময় দাঁড়িয়ে আমার বিচারে যে মাত্রা, যে তুলনামূলক বিচার, সেই বিচারে আজকের দিনে গোটা পৃথিবীতে বামপন্থী দর্শন, বামপন্থী লড়াই করছে ছেলেমেয়েরা, তারা যে জায়গায় দাঁড়িয়ে আছে, মানুষ হিসেবে, কর্মী হিসেবে, বন্ধু হিসেবে, আদর্শ, সততা, নিষ্ঠা, এই সব কিছুর বিচারে তারা ভারতবর্ষের আর যে কোনো দলের থেকে, মানে যে কোনো দল বলতে আমি আমাদের সংসদীয় গণতন্ত্রে যাদের কথা বলি, আলোচনা করি, তাদের কথা বলছি, যে কোনো দলের থেকে তারা 100 যোজন এগিয়ে আছে। আর ঠিক সেই কারণে আর কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ডে না গিয়ে আমি বামপন্থী রাজনৈতিক দলের কর্মকাণ্ড যে মঞ্চে হয় সেখানে আসতে আমি নিঃসংকোচ, নির্দ্বিধায় সেখানে আমি আসি, স্বেচ্ছায় আসি। এবার আপনাদের কিছু কথা বলি। এই সময়টা খুবই গোলানো সময়। এখানে আমি রাজনীতিবিদদের কথায় পরে আসবো। আমি নিজে একজন অভিনেতা, একজন মোটামুটি সচেতন মানুষ। তাই আমার চারপাশে যারা সচেতন মানুষ অথবা সচেতন মানুষের ভেক ধরে আছেন, বন্ধু বান্ধব সহকর্মী, তাদের ব্যক্তিগত আক্রমণ না করেও কিছু কথা বলি। সেটা হচ্ছে যে একটা তত্ত্ব বাজারে ছড়াচ্ছে, এই সময় বিজেপিকে আটকাতে আরেকটি শক্তি তৃণমূল কংগ্রেস, খুব খোলাখুলি বলা উচিত, কিন্তু তারা এটা খোলাখুলি বলছেন না, তারা ঘুরিয়ে বলছেন। তারা বলছেন তৃণমূল কংগ্রেসের পক্ষে যাওয়া উচিত। কাকে আটকাতে? বিজেপিকে আটকাতে। আমার সেই বন্ধুদের প্রশ্ন, কারা আটকাবে? তৃণমূল কংগ্রেস বিজেপিকে, যারা এই সরকারের সঙ্গে, এই দলের সঙ্গে সরকার করেছে, নির্বাচন লড়েছে, গুজরাট দাঙ্গা হয়ে গেছে, বাবরি মসজিদ ভেঙে গেছে, তারপরে তাহলে যারা এই দলটার সঙ্গে সরকার গড়ে এলো, নির্বাচন লড়ে এলো, তারা আজকে বলছে এই দলটার বিরুদ্ধে নাকি পশ্চিমবঙ্গে সর্বশক্তি দিয়ে লড়বে। 34 বছর পশ্চিমবঙ্গে বামপন্থীরা ছিল। এরম নয় যে পশ্চিমবঙ্গ স্বর্গরাজ্য ছিল, না, এরম ভাবার কোনো কারণ নেই। আমার বিশ্বাস আপনারাও সেটা ভাবেন না। অনেক কিছু বলার মতো ছিল, এখনো আছে, কিন্তু তার সঙ্গে এটাও বলার মতো আছে, সেই 34 বছর পশ্চিমবঙ্গকে আমরা, পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপিকে আমরা প্রায় দাঁত ফোটাতে দিইনি। যেটুকু দাঁত ফুটিয়েছিলেন তাও আজকে যিনি মুখ্যমন্ত্রী তার হাত ধরে। তাহলে 34 বছর আমরা যে দলটাকে পশ্চিমবঙ্গে ঢুকতে দিইনি, আজ 10 বছরে সেই দলটা পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবো করতে চলেছে। যাদের সময়, যারা সেই দলটা, যে দলটা এই সময় সরকার চালালো, অথচ এই ইন্টেলেকচুয়ালরা, আমার সহকর্মীরা, বন্ধুরা বলছেন তারাই নাকি বিজেপিকে আটকাতে পারবে, যাদের সময় বিজেপির এত বাড়বাড়ন্ত। আমরা কেউ ঘাস খেয়ে নেই। আমরা সবাই একটা কথা বুঝি যে ভারতবর্ষে, আমি বৃহৎ প্রেক্ষাপটে না গিয়ে ছোট ছোট বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি, যাদবপুর, জেএনইউ, যেখানে যেখানে বিজেপিকে হারানো হয়েছে সেখানে সেখানে বামপন্থীরা বিজেপিকে হারিয়েছে, তৃণমূল কংগ্রেস নয়। হায়দ্রাবাদ, যেখানে যেখানে বিশ্ববিদ্যালয়ে বিজেপি পর্যদস্ত হয়েছে বামপন্থীদের কাছে, তৃণমূল কংগ্রেসের কাছে নয়। তাই যারা কথাটা বলছেন বন্ধু, তাদের প্রশ্ন করুন যে কি যুক্তিতে আপনি বলছেন যে বিজেপিকে আটকাতে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন। তারপর প্রশ্ন করবেন, বিশেষ করে জেলা, একটু গ্রাম, বেশ কয়েক বছর ধরে আমার ঘোরার পরিধিটা অনেক বড় হয়ে গেছে। তাতে একটা জিনিস আমি দেখেছি,
যেখানে যেখানে প্রায় বিজেপিকে ভোট দেবে বলে মোটামুটি ভেবে নিয়েছে, তাদের যদি এটা বোঝাতে যাই যে না বিজেপি অনেক বড় শত্রু, তৃণমূলকে ভোটটা দিন, ও আমাকে তৃণমূলের দালাল বলে দেবে, পরিষ্কার বলবে বেটা তৃণমূলের দালাল। তার কারণ তার ব্যক্তি অভিজ্ঞতায় সে এতটাই খারাপ আছে, মানুষ হিসেবে এত অবহেলা, এত অসম্মান, এত অপমান, এত ঘৃণা, এত দুর্নীতির শিকার হয়েছে যে কোনোভাবেই আপনি তাকে বোঝাতে পারবেন না যে কে ওর ছোট শত্রু, কে ওর বড় শত্রু, বরং আপনি বোঝাতে গেলে আপনি ওর কাছে দালাল হয়ে যাবেন। কেন হলো এটা? তাহলে আমার সে বন্ধুদের প্রশ্ন, আপনারা খোলাখুলি মঞ্চে এসে বলুন, এই দুর্নীতিগ্রস্ত একটি দল যার বিরুদ্ধে পশ্চিমবঙ্গের সাধারণ লোকের এত ক্ষোভ, এত বিক্ষোভ, সেই দলটিকে ভোট দেওয়ার কথা তারা বলছেন। কোনো বড় শত্রু ছোট শত্রুর গল্প প্লিজ বলবেন না, বলুন এই আমার শত্রু, আমার মিত্র, একে ভোট দিন, একে দেবেন না। নির্বাচন সামনে, আপনারা ভোটের কথাই বলছেন, আড়ালে বলছেন, আমি প্রকাশ্যে বলছি। কেন হলো এই অবস্থা? মানুষ তার ব্যক্তিগত অভিজ্ঞতা দেখেছে গত 10 বছরে যাদের আমরা সততার প্রতিমূর্তি বলে বিজ্ঞাপনে বিশাল বিশাল হোর্ডিং কাট আউট বানিয়েছি, যাকে এবং যার দলকে, সেই দলের প্রত্যেকটা তৃণমূল স্তর থেকে সর্বোচ্চ স্তরের প্রত্যেকটা মানুষের এই বুড়ো আঙুল ফুলে কলা গাছ হয়েছে, মানুষ সেটা নিজের অভিজ্ঞতায় দেখেছে। কলকাতা থেকে কোনো বুদ্ধিজীবীকে তাদের বোঝালেও তারা বুঝবেন না, তারা ভাববে এই তৃণমূলে দালালি করছে, সেটাই বলছে। এই ভুলটা আপনারা করবেন না, বরং একটা প্রশ্ন তাদের করুন, আমি করি এটা। আমি বলি যে একটা প্রস্তাব দেওয়া মাননীয় মুখ্যমন্ত্রীকে, যে গত 34 বছর যারা সরকার চালিয়েছে তাদের প্রত্যেকের সরকারে আসার আগে এবং সরকারে থাকার 34 বছর পর তাদের আয়, তাদের ব্যয়, তাদের সম্পত্তি এবং তাদের খুব ক্লোজ রিলেটিভ যারা, তাদের আয়, তাদের ব্যয়, তাদের সম্পত্তির একটা শ্বেতপত্র প্রকাশ করা হোক। আর একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের এই 10 বছরের মন্ত্রিত্ব যারা ভোগ করেছেন এবং মন্ত্রীর বাইরে তাদের খুব ক্লোজ পেরিফেরিতে যারা আছে, তাদের একটা 10 বছরের আয় এবং ব্যয়ের শ্বেতপত্র প্রকাশ করা হোক। নিরপেক্ষ কমিটি, সিপিএমকে রাখতে হবে না, হাইকোর্টের বিচারপতি থাক, মানবাধিকার কর্মী থাক, বড় উকিল থাক, অন্য ফিল্ডের লোক থাক, সিপিএমকে রাখতে হবে না। নিরপেক্ষ কমিটি করে একটা শ্বেতপত্র প্রকাশ হোক। যদি করতে পারে, যদি বুকের পাটা থাকে, আমি তৃণমূল কংগ্রেসের দলে গিয়ে দাঁড়াবো এবং এই ইন্টেলেকচুয়াল যারা কথাটা বলছেন তাদের পাশে গিয়ে দাঁড়াবো। ওনাদের বলতে হবে যে বিজেপিকে আটকানোর জন্য যারা গ্রামে গ্রামে, পশ্চিমবঙ্গে গ্রামে গ্রামে প্রাইমারি স্কুলে চাকরি দেবার নাম করে 6 লক্ষ, 7 লক্ষ, 8 লক্ষ টাকা মানে নিয়ে নিল, কেড়ে নিল, এই মঞ্চের সমাধান বলতে হবে যে বিজেপিকে আটকানোর জন্য ওই চোরগুলোকে ভোট দিন। আজকে আপনি জেলায় গেলে একটা অভিযোগ শুনতে পাবেন, মানুষ কোথায় পৌঁছে গেছে দেখুন। এই টাকা দিয়েও অনেকে চাকরি পায়নি। এখন তাদের অভিযোগটা কি জানেন? টাকাটা চলে গেল, চাকরি পেলাম না। মানে টাকাটা দেওয়াটা, যে টাকা যিনি নিয়েছেন তিনি কত বড় অপরাধ করেছেন এই ভাবনাটা মাথায় নেই আর। মানে দুর্নীতিটা এমন একটা লেভেলে ছড়িয়ে দিয়েছে, চাকরি পেতে গেলে টাকা দিতেই হবে, এমন একটা পারসেপশন তৈরি করে দিয়েছে যে ওটাকে আর অপরাধ বলে ভাবছে না। অপরাধ হলো টাকাটা দিয়ে চাকরি পেলাম না, তার জন্য হাহুতাশ করছে। মানে দলটা 10 বছরে পশ্চিমবঙ্গে এইখানে পৌঁছে দিয়েছে যে টাকা দেওয়াটা নিয়ে আর কোনো অপরাধ বোধ নেই এবং যে নিয়েছে তারও কোনো অপরাধ বোধ নেই। সে বলছে আমি একটা টাকা নিই, টাকা চলে গেছে ওপরে, আমি জানি না একটা টাকা কী করে ফেরত দেবো। এখন বিক্ষোভটা হচ্ছে ফেরত পাচ্ছি না বলে। আমরা দেখিনি এটা, আমরা পশ্চিমবঙ্গে দেখিনি এটা, যে একটা মন্ত্রিসভা তিনি মা মাটি মানুষের কথা বলে ক্ষমতায় এসে সাধারণ লোক, গরিব লোক, তাদের কারো কিচ্ছু না, কথা না ভেবে প্রথমেই যেটা করলেন, বিধায়ক ও মন্ত্রীদের ভাতা অনেক গুণ বাড়িয়ে দিলেন। কেন? কেন? তারা তো জনগণের সেবক, তারা তো মন্ত্রী, দেশ সেবা করতে এসেছিলেন মা মাটি মানুষের আন্দোলন করে। তাহলে হঠাৎ নবান্নে অথবা মহাকরণে এসে প্রথমেই মনে হলো নিজেদের ভাতাটা বাড়িয়ে নেওয়া দরকার।
গত 10 বছরে আমরা পশ্চিমবঙ্গে যে গণতান্ত্রিক পরিসর নেই বলে যে অভিযোগ করে আসি, আজকে এই কোট আনকোট ইন্টেলেকচুয়ালরা বলছে বিজেপি ফ্যাসিস্ট। বিজেপি ফ্যাসিস্ট, এতে কোনো দ্বিমত নেই। ভয়ঙ্কর ফ্যাসিস্ট, অসম্ভব মানে স্বৈরতান্ত্রিক একটা শক্তি। কোনোভাবেই পশ্চিমবঙ্গে তাকে পা রাখতে দেওয়া যাবে না, অন্তত লড়াইটা আমাদের সেই লক্ষ্যে করতে হবে। কিন্তু বন্ধু, একই সঙ্গে যখন আপনাকে প্রশ্ন করা হবে এই রাজ্যের মুখ্যমন্ত্রী একটি সামান্য ছবি, একটা কার্টুন আঁকার অপরাধে একজন অধ্যাপককে যখন জেলে পুরে দিয়েছিল, একটা মঞ্চ থেকে একজন কৃষক যখন সারের দাম চেয়েছিল তখন তাকে মাওবাদী বলে জেলে পুরে দিয়েছিল, এটা কি খুব গণতান্ত্রিক কাজ? এর মধ্যে স্বৈরতন্ত্র দেখা যায় না? তো যে মুহূর্তে আপনাদের লোকে ছোট শত্রু, বড় শত্রু, কম ইভিল, বেশি ইভিলের কথা বলবে, সেই মুহূর্তে আপনাকে প্রশ্ন করতে হবে না, এই দুটোই একটি ফ্যাসিস্ট, একটি স্বৈরতন্ত্রের শক্তি। এর ক্ষমতা এইটুকু, তাই এইটুকু দুর্নীতি করেছে, এইটুকু ফ্যাসিজম দেখিয়েছে, ওর ক্ষমতা এতটা, তাই এত বড় করে করেছে। ক্ষমতায় অত বড় ক্ষমতায় এগিয়ে গেলে ওই একই জিনিস করবে, অ্যাঙ্গেলটা একই, পার্থক্য কিছু নেই। আপনাদের প্রশ্ন করতে হবে লোকের কাছে। 2011-র আগে পশ্চিমবঙ্গে একটা টাল মাটার সময় গেছে। নন্দীগ্রাম, সিঙ্গুর, এই সমস্ত ইন্টেলেকচুয়ালদের যেখানে আপনারা পাবেন দেখতে, প্রশ্ন করবেন যে ভাই, বন্ধু, দাদা, কাকু, মামা, মাসি, পিসি, এই নন্দীগ্রামে যারা রক্তের হোলি খেলা খেলেছিল, যারা শয়ে শয়ে শিশুর লাশ চিরে নদীতে, হলদি নদীতে ভাসিয়ে দিয়েছিল, এই 10 বছর তৃণমূল কংগ্রেস সরকার তাদের একজনকে কেন জেলে পড়তে পারলেন না? তৃণমূল কংগ্রেস কি তাহলে পয়সা খেয়েছে সিপিএম এর কাছে? কোথায় গেল সেই লাশগুলো? কোথায় গেল সেই সন্তানহারা মায়েরা? কোথায় গেল সেই মহিলারা যাদের স্তন কেটে নেওয়া হয়েছিল? কোথায়? রাজনৈতিক দল মিথ্যাচার করেছিল, আমার কিছু বলার নেই, করেছেন, করে থাকে। ভারতবর্ষের রাজনৈতিক দল এখন মিথ্যাচারের উপরে, মিথ্যের উপরে বেঁচে আছে, আমার অত রাগ নেই। কিন্তু তাদের এই মিথ্যাটাকে সত্যি করেছিল যারা, তার হচ্ছে বিপুল অংশটা, তাদের আজকে নতমস্তকে বলা উচিত যে আমরা সিপিআইএমকে সরাবার জন্য নন্দীগ্রামে মানুষ খুন করার খেলায় মদত দিয়েছিলাম, আমাদের মদত অতগুলো প্রাণ গিয়েছিল, সিপিএম এর মদতে নয়। সিপিএম এর মদতে প্রাণ গেলে এই 10 বছরে সিপিএম এর লোকের জেলে থাকতো, থাকেনি, বরং যারা সেদিনে মদত দিয়েছিল তাদের অনেকে আজকে বিভিন্ন মামলায় জেল ঘুরে আসছে মাঝে মধ্যেই। সৎ সাহস নেই, কেউ বলতে পারবে না এসে হাত জোর করে যে ক্ষমা চেয়ে নিচ্ছি, ভুল করে দিন। কেন জানেন? কেন জানেন? টিকি বাঁধা আছে। আসলে এরা বুঝে গিয়েছিল যে বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী থাকলে তার ধুতিতে রক্তের ছিটে লাগিয়ে, তার মুখে রাক্ষসের দাঁত বসিয়ে, ছবি এঁকে পোস্টার নিয়ে রাস্তায় মিছিল করা যায়, তাতে একটা লোককে জেলে পোড়া হয় না। বাট একটা কার্টুন ফরওয়ার্ড করলে অম্বিকেশ মহাপাত্রের মতো অধ্যাপককে জেলে পুরে দেওয়া হয়। মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম দিন এসে মর্নিং শোজ দ্য ডে, সকালবেলায় দেখিয়ে দিয়েছেন যে আমার বিরোধিতা করলে তোমার এই পরিণতি হবে। যে পশ্চিমবঙ্গের ইন্টেলেকচুয়ালরা ওই ইঙ্গিতটা পেয়ে গিয়ে একদম চুপ করে গিয়েছেন, একদম চুপ, একটা শব্দ নেই কারো মুখে। আপনারা প্রশ্ন করবেন, কঙ্কাল কাণ্ড পশ্চিমবঙ্গে বিরাট আলোড়ন হয়েছিল, কোথায় গেল সেই কঙ্কালগুলো? কোথায় গেল সেই নায়ক? সে কেন বাইরে? সে কেন বুক ফুলে ঘুরে বেড়াচ্ছে? সে কি করে সেই সময় জিতল? কেন আপনারা এই 10 বছরে কিচ্ছু প্রমাণ করতে পারলেন না? তার মানে যে দলটা প্রথম থেকে একটা মিথ্যে, একটা মিথ্যাচার, যার উপর ভিত্তি করে তার রাজনৈতিক দর্শন তৈরি হয়েছে, এগিয়েছে, সেই দলটার যারা পৃষ্ঠপোষক, তারা আজকে আবার সেই দলটার সমর্থনে ঘুরিয়ে কথা বলতে আসছেন। কিন্তু এতটাই ডিসঅনেস্ট এনারা, এটা প্রকাশ্যে বলছেন না যে তৃণমূল কংগ্রেসে ভোট দিন, ঘুরিয়ে বলছেন, ধানাই পানাই করে বলছেন। কেন? যদি আপনার মনে হয় যে এরা ভালো, বলুন এদের ভোট দিন। আমি বলছি সিপিএমকে ভোট দিন, বা বামপন্থীদের ভোট দিন, বা বাম কংগ্রেসকে দিন।
আমার কথা নিয়ে আপনি বিতর্ক করুন, আমি আপনার সঙ্গে বিতর্কে যেতে রাজি আছি। আমি ঘুরিয়ে ধানায় বানায় করে বলছি না। যারা ঘুরিয়ে বলছে তাহলে জানবেন তাদের নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে, এদিকেও রাখতে চায় ওদিকেও রাখতে চায়, কাউকেই চটাবে না। একটা কথা বাজারে ছড়িয়েছে, আমি বাম কিন্তু সিপিএম নই, কিন্তু বাম অথচ তৃণমূল হলে অসুবিধা নেই, বাম অথচ সিপিএম হলে অসুবিধে। কোন তৃণমূল? জঙ্গলমহলে প্রায় 400 জন মানুষ খুন হয়েছিল। আমরা তখন কাগজ খুললে প্রত্যেক দিন খবরের কাগজের প্রথম পাতায় দেখতাম আজকে এর ছেলে, কালকে তার বাবা, পরশুদিন তার বর, তারপরের দিন কারো বন্ধু, তার লাশ আমরা দেখেছিলাম। শালকু সোরেন, আপনাদের মনে করতে হবে নামগুলো, মনে করার সময় এসেছে। শালকু সোরেন প্রায় 7 দিন ডেড বডি পড়েছিল, মাছি পোকা মাকড় ছিঁড়ে খাচ্ছিল, কারো ক্ষমতা ছিল না লাশ তুলে আনার। কেন? মাওবাদীরা বারণ করেছিল। পশ্চিমবঙ্গ থেকে মানুষের জন্য যাদের এত প্রাণ কাঁদে, এত মানবিকতার কথা যারা ভুরি ভুরি মঞ্চে থেকে বলেন, তাদের একজনও এই নৃশংস ঘটনার প্রতিবাদ করে স্টেটমেন্ট দিয়েছিলেন? আজকে দিতে পারবেন? পারবেন না। তার কারণ তখন যারা মারা যাচ্ছিল তারা সিপিআইএম, তাই তারা কারো ছেলে নয়, তারা কারো সন্তান নয়, কারো প্রেমিক নয়, কারো বাবা নয়, কারো বন্ধু নয়, কারো স্বামী নয়, তারা শুধু সিপিআইএম। তাই তারা মারা গেলে, তাদের খুন হলে পশ্চিমবঙ্গের এই কোট আনকোট ইন্টেলেকচুয়ালদের খুব একটা হেলদোল হয় না। হেলদোল তাদের হয় যখন তৃণমূল কংগ্রেসকে আমরা বলি যে পশ্চিমবঙ্গ থেকে বিজেপিকে সরাতে গেলে তৃণমূল কংগ্রেসকে একই সঙ্গে সরাতে হবে, তখন তাদের অসম্ভব রিয়াকশন হয়। তখন তারা আবার সেই পুরনো ফর্মে ইউনাইটেড ওয়েতে রাস্তায় নেমে পড়েন তৃণমূল কংগ্রেসের হয়ে ভোট প্রার্থনা করতে। আপনারা তো নাকি রাজনীতি করেন না, আপনারা তো নাকি ইনসিডেন্ট মানে ঘটনা নির্ভর আপনাদের রিয়াকশন। তো আমি একের পর যে ঘটনাগুলো বলে যাচ্ছি, এগুলো ঘটনা ছিল না। আপনাদের কি মনে হয় এগুলো সব রটনা? যদি এগুলো ঘটনা থেকে থাকে তাহলে যারা সেদিনে ঘটনা ঘটিয়েছিল, যাদের মধ্যে হয়েছিল, আজকের দিনে দাঁড়িয়ে আপনাদের সেদিন ঘটনা মনে করে হাত জোর করে ওই পরিবারগুলোর কাছে ক্ষমা চাওয়া উচিত যে আমি সেদিন আপনাদের পাশে আমরা দাঁড়াতে পারিনি, আজকে ক্ষমা চেয়ে নিচ্ছে, আমরা অন্যায় করেছি। মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য আপনারা বলছেন, ভোটের জন্য বলতেই পারেন, এটা গণতান্ত্রিক অধিকার। কিন্তু আমার প্রশ্ন, অধিকার আছে করার, কেন বলছেন, কি জন্য বলছেন, কি দেখে বলছেন? সততা? আমি তো প্রশ্ন করলাম, প্রস্তাব দিলাম, আপনারা বলুন, আমি আপনাদের সঙ্গে আছি। কাজ কি? কাজ কি? কাজ বলুন। আমরা প্রত্যেকদিন টিভিতে দেখি, প্রায় দেখি যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটা জেলায় জেলায় গিয়ে বিরাট মিটিং করছেন, সঙ্গে 100-200 জন লোক যাচ্ছেন। আচ্ছা, আমার একটা কথা বলুন তো, একটা কথা বলুন, ওই মঞ্চগুলোয় উনি যাচ্ছেন কলকাতা থেকে জেলায়, তাহলে কি হওয়া উচিত? যত মানুষ এখানে বসে আছে তারা বলবেন, উনি শুনবেন, মানে জনগণের অভিযোগ সরাসরি শোনা, এটাই তো হওয়া উচিত। আমরা কি দেখি? দৃশ্যটা এটা, উনি বলেন, যদি মিটিংয়ের টাইম 2 ঘন্টা হয় তাহলে 1.25-2 ঘন্টা উনি বলবেন, 15 মিনিট বাকিরা বলবে, এবং সেই বলার মধ্যে যদি কোনো প্রশ্ন না পছন্দ হয় সঙ্গে সঙ্গে তাকে থামিয়ে দেবেন। সেটা দলের হতে পারে, অন্য দলের হতে পারে, তার মুখ বন্ধ করে দেবেন, এবং যে ভাষায় তার মুখ বন্ধ করে দেবেন, যে ঝাঁজ দেখিয়ে বন্ধ করে দেবেন, সেটা আর যাই হোক ক্ষমতার বিকেন্দ্রীকরণ নয়, এটা ক্ষমতার কেন্দ্রীভূত ক্ষমতার একটা এক্সট্রিম ফর্ম হচ্ছে যে কলকাতায় বসে যা উনি করেন, ওই জেলায় অতগুলো মানুষের সামনে বসে মঞ্চে 200টা লোককে বসিয়ে সবাইকে জাস্ট পুতুলের মতো বসিয়ে উনি একা বলে যাবেন, এবং উনি যা বলবেন তাই হবে। সেটাকে নাকি বলা হচ্ছে যে কলকাতা থেকে সরকার নাকি রাস্তায় রাস্তায় পাড়ায় পাড়ায় মানুষের জেলায় জেলায় ঘুরেছে। আমরা কি দেখি? উনি মঞ্চ থেকে বললেন কাউকে, কোনো একজন পুলিশ অফিসারকে, যে তুমি এটা করে দাও। আচ্ছা, তুমি এটা করে দাও, এটা বলার জন্য এই কয়েকশো কোটি টাকা খরচ করতে হবে? মানে নবান্ন কি টেলিফোন কাজ করে না? নবান্ন কি টেলিফোন অফিস নেই? সেখানে কি খবর আসে না? যে দিদি মুখ্যমন্ত্রীর কাছে যদি কোনো খবর আসে, যমুক আইপিএসকে এই খবরটা একটা ইনস্ট্রাকশন দিতে হবে, তো নবান্নে বসে বলা যায়। তার জন্য অত কোটি খরচ করে ওখানে কেন যেতে হয়?
একটাই কারণে, আমাকে আপনাকে বোকা বানাবার জন্য। তার সঙ্গে প্রশ্ন করবেন, যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে বলেন চাল দিলাম, ডাল দিলাম, গম দিলাম, অমুক দিলাম, তমুক দিলাম, অত দিলাম, আর কত দেব? প্রশ্ন করবেন, আপনি দেওয়ার কে মাননীয় মুখ্যমন্ত্রী? আপনি দেবার কে? যা আপনি দিচ্ছেন তাকে আপনি পারিবারিক সূত্র আয় করেছেন? নিশ্চয়ই নয়। তাহলে আপনি দিচ্ছেন মানে? উল্টে আমরা বলতে পারি যে হেলিকপ্টারে করে আপনি যাচ্ছেন তার ভাড়া আমরা দিচ্ছি, যে গাড়িতে আপনি চড়ছেন তার ভাড়া আমরা দিচ্ছি, যে বিশাল অফিসে আপনি বসছেন তার ভাড়া আমরা দিচ্ছি। আপনি যা যা করছেন, যা যা ভোগ করছেন, তার সবটা আমরা দিচ্ছি। তাই মঞ্চ থেকে আমি দিচ্ছি এই কথা বলাটা বন্ধ করতে হবে। মানুষের মুখ্যমন্ত্রী, তাই তো, জনতার খুব কাছের। প্রায়শই বলেন না 2 টাকা কেজি চালের কথা মঞ্চ থেকে বলতে শুনি। আচ্ছা কথা বলুন তো, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কথা উঠলে একটা টালির চালের দৃশ্য দেখতে পাই। আপনাদের চেনা পরিচিত এরকম টালির চালের বাড়ি আছে, যাদের লোক, বাড়ির লোক অথবা আত্মীয় স্বজন, খুব কাছের আত্মীয় স্বজন কেউ রেশনের দোকানে লাইন না দিয়ে গাড়ি চড়ে বড় বড় বাড়ি বানিয়ে মহানন্দে জীবন কাটে? এরকম চেনা কেউ আছে যে টালির চালের বাড়ি অথচ কখন রেশন দোকানে লাইন দিতে হয়নি? এরকম আছে কেউ? নেই, দেখাতে পারবেন না। ওই টালির চালের বাড়ির কথা তখনই বলতে পারবেন যখন টালির চালের মতো আপনার জীবনটা হবে, যখন আপনি অথবা আপনার পরিবারের লোক রেশনের দোকানে লাইন দিয়ে 2 টাকা কেজি ধরে চাল খাবে, তখনই আপনি বলবেন আমি তোমাদের লোক না, আপনি আমাদের লোক নন, আপনি আসলে অনেক অনেক বড় লোক যারা তাদের লোক। প্রাচুর্যের সীমা পরিসীমা নেই আপনাদের। আপনাদের এক একটা অনুষ্ঠানে জৌলুসের সীমা পরিসীমা নেই। আপনারা যেভাবে টাকা ছড়ান, কার টাকা? আমাদের টাকা? আমাদের প্রশ্ন করেছেন? এত এত লোককে এত ভূষণ বিভীষণ আভূষণ যা সব দিয়েছেন, লক্ষ লক্ষ টাকা, আমাদের মতামত দিয়েছেন আমরা চাই কি না? জানতে চেয়েছেন কখনো এই অপচয়টা চাই কি না? আমরা জানতে চাননি। আজকে পশ্চিমবঙ্গে যদি 6 মাস কি 1 বছর পর গোটা পশ্চিমবঙ্গে আপনি দেখেন যে গোটা পশ্চিমবঙ্গে সব রং হয়ে গেল গেরুয়া। ধরুন বিজেপি এলো, বিজেপি বললো গেরুয়া, আমি না কিছু বলতে পারবো না। কেন জানেন? এই কারণে বলতে পারবো না, কারণ পশ্চিমবঙ্গে এখন কোনো জেলায়, কোনো অঞ্চলে, কোনো পাড়ায় তার সৌন্দর্যায়ন কি হবে, রং কি হবে, সেখানকার মানুষ ঠিক করতে পারেন না। একজন ঠিক করে দেন, তার পছন্দের রং নীল সাদা। এই নীল সাদার রং নয় আসলে, নীল সাদাটা হচ্ছে আমার চয়েস, আমি তোমার উপর চাপিয়ে দিলাম। 34 বছরে আমাকে পশ্চিমবঙ্গের দেওয়ালে দেওয়ালে রাস্তায় রাস্তায় লাল রং দেখেছি নাকি? সব রাস্তা, সব গোটাউন, সব রাস্তার ধারে যা দেখছি সব লাল রং দেখেছি? দেখিনি। তার মানে আমি যা চাইবো, আমি যা বলবো তাই তোমাকে মানতে হবে, তাই গোটা রাজ্যের লোককে পছন্দ করতে হবে। তাই নীল সাদা আমার পছন্দের রং। তাই পাহাড়, জঙ্গল, সমুদ্র মানাক না মানাক তার নীল সাদাই হতে পারে। ভারতবর্ষের প্রধানমন্ত্রীর যে স্বৈরতান্ত্রিক মানসিকতা, তার সঙ্গে আমাদের মুখ্যমন্ত্রীর মানসিকতার পার্থক্য কোথায়? এটা আমার প্রশ্ন। আমার মাথা নত করে দাও হয়ে তোমার চরণ ধুলার তলে, মুখে বললে হয় না, মাথা নত করতে জানতে হয়, মাথা নত করতে শিখতে হয়। রবীন্দ্রনাথের লাইন বললে রবীন্দ্রনাথের দর্শনে বিশ্বাস করা যায় না। তো যারা আজকে এই বড় শত্রু, ছোট শত্রু, কম খারাপ, বেশি খারাপ, নানা তত্ত্ব নিয়ে বাজারে হাজির হচ্ছেন, তাদের সামনে গিয়ে জিজ্ঞেস করুন আপনারা কি বলছেন? চোরেদের ভোট দিতে? যারা ক্যামেরার সামনে বসে টাকা নিয়ে প্রথমে বলে ওটা নিইনি, ওটা বানানো একটা ফুটেজ, তারপর যখন পরিষ্কার হয়ে যায় ওটা অস্বীকার করার জায়গা নেই, তখন তারা বলেন ওটা দলের জন্য নিয়েছি। দুটোই মিথ্যে, দুটোই মিথ্যে। তার থেকে বড় মিথ্যেটা হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন আগে জানলে ওনাদের টিকিট দিতাম না, মানে চোরেদের টিকিট দিতাম না, পরবর্তীকালে দেখা গেল তাদেরই টিকিটটা দিলেন। তাহলে মাননীয় মুখ্যমন্ত্রীর স্বচ্ছতা কোথায়? এটা নেই বলে গত 10 বছরে পশ্চিমবঙ্গে
মাননীয় মুখ্যমন্ত্রীকে একটাও কোনো বড় কলকারখানার ফিতে কাটতে দেখা যায়নি, যাবেও না। একটা দল, একটা সরকার যদি পা থেকে মাথা অবধি দুর্নীতিতে ডুবে থাকে, কোথাও কোনো গণতান্ত্রিক পরিসর না থাকে, তাহলে কোনোভাবেই সেই রাজ্য তার অগ্রগতি হতে পারে না। আর গণতান্ত্রিকতার কথা, আমরা ছবি করেছিলাম, ছবির পরিচালকের নাম অনিক দত্ত। আমরা 34 বছরে কথা উঠলেই আমাদের কিছু সিনিয়র, কিছু সহকর্মী, কিছু বন্ধু কিছু ঘটনা তুলে ধরার চেষ্টা করেন যে কারো ছবি, কারো নাটক নাকি বন্ধ হয়েছিল। নাকি শব্দটা বললাম এই কারণে, কারণ সেই নাটকগুলো এবং সেই সিনেমাগুলোর একাধিক প্রদর্শনী হয়ে গেছে কোনো বাধা ছাড়া। কিন্তু আমরা যে ছবিটা করেছিলাম অনিক দত্তর পরিচালনায়, সেই ছবিটা রিলিজ করার জন্য সুপ্রিম কোর্টে গিয়ে মামলা লড়ে তার ভার্ডিক্ট এনে তবেই সেই ছবি রিলিজ করতে হয়েছিল। 34 বছর হয়েছিল নাকি? কেউ বলতে পারবেন যে ছবি রিলিজ হয়নি বা নাটক করা যায়নি তার জন্য কোর্টে যেতে হয়েছে? কেউ বলতে পারবেন? যারা সিনিয়র জিজ্ঞেস করবেন তো তাদের। তাহলে প্রশ্ন করুন, যাদের সময় একটা ছবি করলে রিলিজ করা যায় না, সেইটাকে আপনারা, সেই শক্তিটাকে আপনারা গণতান্ত্রিক শক্তি বলছেন। যাদের সময়, যাদের কর্মকাণ্ডের জন্য বিজেপি আজকে পশ্চিমবঙ্গে এত বড় জায়গা তৈরি করলো, তাদের আপনারা বলছেন ধর্মনিরপেক্ষ শক্তি, এবং তারা নাকি পশ্চিমবঙ্গে ধর্মনিরপেক্ষ চরিত্র বজায় রাখবে। আমরা কেউ ঘাসে মুখ দিয়ে চলি না, ইঙ্গিতটা পরিষ্কার। বামপন্থীদের আপনাদের অপছন্দ হতেই পারে, কোনো অন্যায় নেই, আপনার যাকে খুশি পছন্দ হতে পারে, কিন্তু এটা দয়া করে বলবেন না আগেও যা ছিল পরেও তাই। আর দয়া করে এটা বলবেন না যে যদি খারাপ খারাপ কম খারাপ আরও কম খারাপ, যদি এই তথ্যই দিতে হয় তাহলে যে কোনো দুর্নীতি, সততা, স্বচ্ছতা, চাকরি, শিল্পায়ন, কৃষি, যে কোনো ইস্যুতে তুলনামূলক বিচারে যদি বিজেপি সব থেকে খারাপ হয়, তারপরে যদি তৃণমূল হয়, তাহলে অনেক পরে বাম। তাহলে খারাপ কম খারাপ শত্রু যদি বাঁচতে হয় তাহলে বামকেই বাঁচুন, ওয়াই তৃণমূল? যদি তত্ত্ব এটা হয় যে কম খারাপ বিচার করে বাঁচবো, তাহলে ওয়াই নট বাম কংগ্রেস বা বাম? তার মানে তত্ত্বটা ভুল। আপনার পছন্দ হতেই পারে, কিন্তু সেটা থিওরাইজ করবেন না। গত পশ্চিমবঙ্গে গত 10 বছরে যে সরকার কোটি কোটি টাকা দিয়ে, আচ্ছা তোমাদের টাইম আমাকে বলবে, আমি সৃজন তোমার টাইমটা বলবে, আমি জানি না কতক্ষণ সময়, না আমাকে বলে দিও প্লিজ। হ্যাঁ, গত 10 বছরে কোটি কোটি টাকা দিয়ে যেখানে শিল্পায়ন হয়েছে, এই তোমার শিল্প সম্মেলন হয়েছে, কই একটাও তো বড় কারখানা পশ্চিমবঙ্গে তৈরি হলো না। এবং আরও মজা লাগছে আজকাল আমার, বিজেপির নেতারা আজকে যারা তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছেন, সেদিন বামপন্থীরা যা বলতো, বামেরা যা বলতো, ঠিক সেই কথাগুলোর প্রতিধ্বনি করছেন। আমার খুব অবাক লাগছে যে এই সমস্ত বিজেপির নেতারা, তাদেরকে হঠাৎ করে ঘুম ভাঙলো, হঠাৎ বোধোদয় হলো। সদ্য তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া একজন নেতা বললেন যে 2011 নির্বাচনের সময় শুধু উপেন বিশ্বাস বাদ দিয়ে তৃণমূল কংগ্রেসের সমস্ত যারা বিধায়ক হয়েছেন তারা 25 লক্ষ টাকা করে নিয়েছিলেন, সেই টাকা নাকি দিয়েছিলেন সুদীপ্ত সেন। আমার কথা না, তৃণমূলের নেতা, বর্তমানে বিজেপিতে রাজ্যের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন। কিন্তু বন্ধু, এই কথা তো বামফ্রন্টের মন্ত্রী গৌতম দেব অনেক আগে বলেছিলেন যে সারদার টাকা তৃণমূল কংগ্রেস খেয়েছে। আজকে সেই কথা শুভেন্দু অধিকারী বলছেন। ভালো লাগছে আমার। তার মানে এটা প্রমাণ হচ্ছে যে কথাটার মধ্যে সত্যতা আছে। তাহলে যারা আজকে আবার সেই খারাপ কম খারাপের তত্ত্ব দিয়ে আপনাদেরকে যোগে যাবে, তাদের প্রশ্ন করুন যে সারদার মতো একটা প্রতিষ্ঠান যে কোটি লক্ষ লক্ষ গরিব মানুষের জীবন বিপন্ন করে দিয়েছে, তাদের থেকে টাকা নিয়ে যারা নির্বাচন লড়েছে, আপনারা কি আবার তাদেরকেই ভোট দিতে বলছেন? হ্যাঁ কি না? সরাসরি প্রশ্ন করলে দেখুন উত্তর দিতে পারবেন, আবার গোল গোল ঘুরবেন না। মানে বলছিলাম যে মানে
আবার বিশ্বের, আবার মহাবিশ্বের, অনন্ত বিশ্বের রাজনীতির গল্প চলে আসবে। কিন্তু মূল প্রশ্ন যে আপনারা কি বলছেন যারা সারদার টাকা নিয়ে নির্বাচন লড়েছিল তাদেরকে আবার ভোট দিতে? বলতে পারবে না। আপনাদের দায়িত্ব একটাই, পাড়ায় পাড়ায়, চায়ের দোকানে এই প্রত্যেকটা কথা তুলতে হবে। আজকে কি হয়েছিল নন্দীগ্রামে, কি হয়েছিল সিঙ্গুরে, আজকে হঠাৎ বিজেপির নেতা, প্রাক্তন তৃণমূল নেতা, তিনি বলছেন যে বিমান বসুর মতো সৎ মানুষ হয় না, বুদ্ধদেব ভট্টাচার্যের মতো সৎ মানুষ হয় না। মানে বুদ্ধবাবু, বিমানবাবু এদের সততা ছিটে ফোটা গায়ে মেখে নিজেদের কালিমা ধুতে চাইছেন। আচ্ছা, ওরা তো সেই দিনে একই বিমান বসু, একই বুদ্ধদেব ভট্টাচার্য, একই সূর্য মিশ্র ছিলেন, আলাদা কিছু ছিলেন না। আপনি 56টা কমিশন বসে এনাদের কারো সাদা ধুতিতে কালি ছিটে দিতে পারেননি, বরং আজকে আপনার ওখানে গিয়ে আপনার পাপ স্খলন মুছতে হচ্ছে এদের ভালো বলে। তাহলে আজকে এটা স্বীকার করার সময় এসেছে যে সেদিন ক্ষমতায় আসার জন্য এই সমস্ত নেতাদের আপনারা প্ল্যান করে, মিথ্যে অভিযোগ দিয়ে, জনগণকে বিভ্রান্ত করে ভোট চেয়েছিলেন। আজকে আবার একই জিনিস করছেন আপনারা। আজকে আপনারা তৃণমূল, অনেকে বলছেন যে এই সময় ওই চাল চুরির গল্প মাথায় রাখলে নাকি চলবে না। এটা কে বলতে পারে জানেন? যে ওই সরকারি পরিষেবা বাঁচে না, যার ঘরে চালের ভাঁড়ার অফুরন্ত, সে বলতে পারে চাল চুরি নিয়ে না ভাবলেও চলে। আর যার ঘরে চালের ভাঁড়ার বাড়ন্ত, তার কাছে চাল চুরিটা ইস্যু। যার কাছে একটা ঘর করার জন্য 1 লক্ষ টাকা পেলে তার থেকে 10 থেকে 15,000 আগে দিয়ে দিতে হয়, তার কাছে ওটি ইস্যু। যে গরিব মানুষকে একটা ছেলে চাকরির জন্য জমি বিক্রি করে 7 লক্ষ টাকা দিয়ে সর্বশান্ত হতে হয়, তার কাছে ওটি ইস্যু। যে বেকার ছেলেরা পড়াশোনা করার পর না আছে চাকরি, না আছে চাকরির পরীক্ষা, না আছে কোনো শিল্পায়ন, তাদের কাছে এটি ইস্যু। গ্রামে প্রত্যেকদিন পঞ্চায়েতে চোখের সামনে যারা একসময় সাইকেলে চড়তো, তারা রাতারাতি 10 বছরের মধ্যে যাদের আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে, এবং তাদের দুর্ব্যবহার, তাদের দুর্নীতি, এই পঞ্চায়েতে বাস করার প্রত্যেকটা মানুষের ইস্যু। ক্ষমতার কোনো বিকেন্দ্রীকরণ পশ্চিমবঙ্গে হয়নি, ছিল যা ছিল তুলনামূলক বিচার আগে ছিল। ওই যে বামফ্রন্টের নেতা সূর্য মিশ্র বলেন, অনেকদিন ধরে বলেন যে একটি পোস্ট, সত্যি তো তাই, একটাই তো পোস্ট। এর বাইরে একটা দল তার কোনো কাজ, কোনো কর্মকাণ্ড নিয়ে কেউ কোনো